কিভাবে তারা রিক্সা থেকে প্র্যাডোতে পৌঁছে গেলেন। জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? বিএনপি। জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি না, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি এবং তারপর হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশে বড় ধরনের সবগুলো আপহিভালের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি ছিল। তাহলে যদি জুলাই বিক্রি করে দেওয়া, জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি করা অথবা এগুলোকে না মানার প্রশ্ন আসে, সেখানে সরকারি দল হিসেবে বিএনপির দায়বদ্ধতার জায়গা সবচেয়ে বেশি। বিএনপির নেতারা তো আগে থেকেই প্রাডোতে চড়তো, মানে নতুন করে প্রাডোতে যারা চড়ছে তাদের এই আয়ের উৎস বা এটি নিয়ে আপনার কোনো নতুন বক্তব্য নেই? করেও তো একটা শ্রেণী উঠে আসছে যারা নতুন করে ক্ষমতাসীন হয়েছে। বিএনপির ধরেন 200+ এমপির ভিতরে 80 জন 84 জন পুরাতন এমপি, বাকিরা সবাই তো নতুন এমপি হয়েছেন। তাহলে তারা নতুন করে তো জুলাইয়ের কারণে ক্ষমতার ভাগিদার হলেন। সো কোনো কিছু যদি পাওয়ার প্রশ্ন থাকে, বেনিফিসের প্রশ্ন থাকে, তাহলে বিএনপি হচ্ছে এখানে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এবং অঙ্গীকার লঙ্ঘন করবার প্রশ্ন যদি থাকে, এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি দায়বদ্ধতার জায়গায় আছে। এরপরে হচ্ছে বাজেট অধিবেশন চলছে, এটা কেন রেলেভেন্ট? কে রিক্সায় চড়ে, কে প্রাডোতে চড়ছে, কারো ওয়াশিং মেশিন দরকার, কারো শহীদ বাবা এখনো জীবিত আছেন, মানে হোয়াটস গোয়িং অন? এই বিষয়টা আলোচনার টপিক কেন? মানে কে রিক্সায় চলে, কে প্রাডোতে চড়ে, কি হাস্যকর। সাধারণত সে আসলে রিক্সা থেকে প্রাডোতে চড়ার মতো কয়টা চরিত্র, মানে একজন দুজন ব্যতিক্রম হয়তো হতে পারেন, কিন্তু সত্যি সত্যি কি তাই হলো, নাকি বিএনপি দলীয় সংসদ সদস্যের এই অভিযোগটা কেবলই বিরোধী দলকে ঘায়েল করার কৌশল? না, বিরোধী দলের সংসদ সদস্যরাই যে প্রাডোতে চড়বেন ব্যাপারটা তো তা না। আর বিরোধী দল মানেই তো শুধু যে জামাত, তাও তো না। প্রথম বিষয় হচ্ছে, একটা জায়গায় আমি দ্বিমত করি, জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বিএনপি না। ধরেন জুলাই যদি নাও হইতো, একটা নিরপেক্ষ নির্বাচন হইতো, তাহলে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কি হইতো? কিন্তু জুলাই না হলে কি নিরপেক্ষ নির্বাচন হতো? সেটা হচ্ছে বাংলাদেশ বেনিফিশিয়ারি। নিরপেক্ষ নির্বাচন তো আর বিএনপির জন্য বা আওয়ামী লীগের জন্য বা জামাত এনসিপির জন্য হয় নাই, বাংলাদেশের জনগণের জন্য হয়েছে। আমরা জনগণ বেনিফিশিয়ারি হয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে বা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এরকম একটা ভালো নির্বাচন ধরেন যদি জুলাই না হতো এবং একটা ভালো নির্বাচন হতো, তাহলে সেখানে ক্ষমতায় কে যেত? ফলে ক্ষমতায় যাওয়া না যাওয়া দিয়ে বিএনপির বেনিফিশিয়ারি হওয়ার বিষয়টা হয় না। নির্বাচনটা হয়েছে, সেটা আমরা জনগণ হিসেবে বেনিফিশিয়ারি হয়েছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এটাও জনগণ হিসেবে আমরা বেনিফিশিয়ারি হয়েছি, সবাই হয়েছে। কিন্তু জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আসলে জামাতে ইসলাম এবং এনসিপি। কেন? জামাত ইসলামের 2008 সালে আসন ছিল 2টা, তারা এইবার পেয়েছে 68টা। যদি আপনি অঙ্ক করেন তাহলে দেখবেন 3400% আসন বৃদ্ধি পেয়েছে তাদের অঙ্কের হিসাবে। এবং যদি এনসিপির কথা চিন্তা করেন, এনসিপিতে এমন এমপি আছে জীবনে চাকরি করে নাই, ব্যবসা করে নাই, ইনকাম ট্যাক্সের ফাইল খুলেছে জীবনে প্রথম। একজন তো বলেছেন এনসিপির যিনি প্রধান, যে তার নাকি ব্যাংক অ্যাকাউন্টে ছিল না উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার আগে। তো তাহলে যার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো অবস্থা হয় নাই, তিনি কিন্তু এখন এমপি। বাংলাদেশের একটি সর্বোচ্চ পদ যেগুলি আছে, সর্বোচ্চ সম্মানের পদ, সেখানে তারা পৌঁছে গিয়েছেন। তো বেনিফিট কার হইল? বিএনপির যারা এমপি হয়েছেন তারা অনেকেই বহু বছর ধরে রাজনীতি করছেন, তারা হয়তো এমনিতেও ইলেকশন করতেন, হারতেন, জিততেন। কিন্তু এই যে এনসিপি একটা দল তৈরি হতে পেরেছে, এটা জুলাইয়ের জন্য হয়েছে না, নাহলে এটা হয়তো এনসিপি নামের দল। তাহলে জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি এবং তারপর হচ্ছে জামাত ইসলাম। এবং তারপরে যেটা আমাদের আরেকজন সহালোচক বলেছেন, যে উগ্র ডান বা ডানপন্থীদের একটা সুযোগ তৈরি হয়েছে। তারা অ্যাটলিস্ট ক্ষমতায় যদি সরাসরি যেতে নাও পারে, তারা তাদের কথাগুলিকে ভয়েস আউট করতে পেরেছে, সব জায়গাতে পৌঁছাতে পারছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। কিন্তু স্যার ভাই, ধরেন বিএনপির একজন প্রাডোতে চললে যদি অসুবিধা না হয়? না না, প্রাডোতে চড়া না চড়ার বিষয় না, প্রাডোতে চড়া না চড়া অসুবিধা নয়। উনি যে কথাটা বলেছেন, এই একই কথা যদি বিএনপির জন্য তারা বলে বলুক, কিন্তু উনি তো কথাটা মিথ্যা বলে নাই। এমন তো হয়েছে যে যারা রিক্সায় চড়ার পয়সা দিতে পারতো না, কিংবা যারা জীবনে ফার্স্ট ক্লাস ট্রেনের বগিতে চড়তে পারতো না, তারা প্রাডোতে চড়ে ঘুরে বেরিয়েছে না। প্রথমে কি করেছে? প্রথমে বলেছে বড় ভাইয়েরা দিয়েছে, তারপরে এখন হয়তো নিজেরা কেনার মতো যোগ্যতায় পৌঁছে গেছে অনেকে। তো এই বড় ভাইগুলা কারা এবং এই তারাই বা এগুলা কোথায়, যারা প্যাডোতে চড়ছেন তারাই বা প্যাডো কিনছেন কোত্থেকে? আমি বরং ওই এমপি সাহেবকে বলবো যে যদি এই অভিযোগ তাদের মনের মধ্যে সত্যিই থেকে থাকে, তাহলে তারা খুঁজে বের করে দেখুক যে আয়ের উৎস কি, কিভাবে তারা রিক্সা থেকে প্যাডোতে পৌঁছে গেলেন। সংসদে বকাবকি করার চাইতে বরং কি করে 1-2 বছরের মধ্যে রিক্সা থেকে প্যাডোতে যাওয়া যায়, এই মন্ত্রটা যদি তারা তদন্ত করে বের করে দিতে পারেন, তাহলে আমাদের মতো যারা সারা জীবন অন্যের প্যাডোতে উঠেছি, মই দিয়ে উঠতে হয় এরকম একটা গাড়ি, এবং দূর থেকে আমাদের বন্ধুদের গাড়ি দেখেছি, প্র্যাডো, হামার, এগুলো দেখেছি জীবনে, যেগুলো আমরা নিজেরা কিনতে পারবো বলে কোনোদিন মনে করি না। আমরা এই পদ্ধতিটা ফলো করে আমরাও ধরেন আমাদের তো তবু 1-2টা গাড়ি আছে, তাহলে আমাদের আরো প্র্যাডো পর্যন্ত যাইতে অনেক সুবিধা না? আমি বরং মনে করি সংসদে এসব না বলে ওনাদের হাম কেন হয়েছে এটা তদন্ত করা উচিত।
এই যে গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক ব্যবস্থায় ৭৫,০০০ কোটি টাকার মতো নাকি দেওয়া হয়েছে, রিক্সা থেকে প্যাডোতে যারা গিয়েছেন এটা তদন্ত করুক। তারপরে যে ভুয়া মামলাগুলি যারা দিয়েছেন, এই ভুয়া মামলাগুলি কারা দিয়েছেন? বাংলাদেশের আইনে তো ভুয়া মামলা দিলে পরে যে ভুয়া মামলা দেয় তার শাস্তি হওয়ার বিধান আছে। তাহলে ভুয়া মামলাগুলি যারা করেছেন এরা কারা? এগুলো করুক। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করার কথা কেউ বলেন, তাহলে তো ভুয়া মামলা আর আইনের শাসন তো একসাথে থাকতে পারে না। একসাথে চলতে পারে। এবং ভুয়া অভিযোগ তৈরি করা আর আইনের শাসন তো একইভাবে থাকতে পারে না।